আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে এই ব্যাখ্যামূলক ক্লাসে স্বাগতম। এই ক্লাসে আমরা শিখব একটা প্রশ্নের বিভিন্ন অপশনগুলো গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে বিশ্লেষণ করে পড়লে আমাদের কোন ধরনের সুবিধা হতে পারে, আমরা কিভাবে উপকৃত হতে পারি এবং আমাদের জন্য কতটা সহায়ক হতে পারে। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখব, এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক দাজলা সেটের 2013 সালের। প্রশ্নটি হচ্ছে, নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশন এ, 2/3 of the money are lost. Option B, I am senior to you by 3 years. Option C, whom do you think I am? Option D, he thought it will rain. এখানে চারটি বাক্যের মধ্যে শুধুমাত্র অপশন বিটাই সঠিক, অর্থাৎ I am senior to you by 3 years, অর্থাৎ কেউ কারো চেয়ে বয়োজ্যেষ্ঠ বা ঊর্ধ্বতন বোঝাতে senior to, আর যে সময়ের ব্যবধানে বড় এমনটা বোঝাতে তার আগে বাই বসে। যদিও এখন এভাবে বলা হয় I am 3 years senior to you, আর আগে ব্যবহার করা হতো I am senior to you by 3 years। এখন আর by 3 years এভাবে ব্যবহার করা হয় না এই ফরম্যাটটাকে, অর্থাৎ 3 ইয়ার্সকে সিনিয়রের আগেই ব্যবহার করা হয়, অর্থাৎ কম্পারেটিভের আগেই ব্যবহার করা হয়। তাহলে আমরা অন্যান্য অপশনগুলো কেন ভুল এগুলো যাচাই করে নিই। অপশন এ, 2/3 of the money are lost, এখানে আর এর স্থলে ইজ হবে অথবা ওয়াস হবে, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার হবে। এখানে কেন ইজ বা ওয়াস হবে সেগুলো একটু পরে আলোচনা করব। অপশন সি, হুম ডু ইউ থিঙ্ক আই অ্যাম, এখানে হুমের স্থলে হু হবে। অপশন ডি, হি থট ইট উড রেন, এখানে উইলের স্থলে উড হবে। কারেকশনের এই প্রশ্নগুলো মাস্টার বইয়ের কারেকশন অধ্যায়ে বেশ সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা সমেত দেওয়া আছে, আপনারা বইটি থেকে দেখে নিতে পারেন। কিন্তু এই ক্লাসটি আরো বেশি বিশ্লেষণধর্মী হবে, সাথে থাকুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। অপশন এইতে 2/3 of the money are lost, এখানে আর এর স্থলে ইজ বা ওয়াস হবে। এই লাইনটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে তিনটা জিনিস শিখতে পারবো। প্রথমে আমাদের এখানে বুঝতে হবে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে মানি কোন ধরনের নাউন, অনেকে এটা নিয়ে কনফিউজড, মানি কেন আনকাউন্টেবল নাউন। তারা মনে করে মানি মানে টাকা, কিন্তু আসলে মানি মানে অর্থ। আমরা 1 মানি 2 মানি এভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু মানি এর একক আছে, যেমন টাকা, ডলার, পাউন্ড। আপনি যদি ইউএসএ যান অথবা ইউকেতে যান, সেখানে কিন্তু মানি মানে টাকা বলে না। আমাদের দেশে আমরা মানি অর্থাৎ অর্থের এককে কারেন্সি হিসেবে অর্থাৎ টাকা হিসেবে ব্যবহার করতেছি। এ কারণে মনে হতে পারে যে মানি হয়তো বা কাউন্টেবল, কিন্তু আসলে মানি মানে অর্থ অর্থাৎ ফিনান্সিয়াল ওয়েলথ, আর্থিক সম্পদ। এরপরে আরেকটা বিষয়, ফ্র্যাকশন বা ভগ্নাংশ এরপরে যে অফ থাকে, তারপরে যে নাউনটা থাকে সেটা যদি সিঙ্গুলার হয় অথবা আনকাউন্টেবল হয় তাহলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা এখানে দেখে নিই, ভগ্নাংশ যেমনই হোক, সিঙ্গুলার অথবা প্লুরাল, 1/3 হোক অথবা 2/3 হোক অথবা 3/4 হোক, যেটাই হোক, অফ তারপরে দ্য অ্যাপল বা দ্য ম্যাঙ্গো, যেহেতু নাউনটা সিঙ্গুলার সেক্ষেত্রে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ রটেন। পরের উদাহরণ, 1/3 অথবা 2/3 অথবা 3/4 যেটাই হোক, তারপরে অফ তারপরে আনকাউন্টেবল নাউন দ্য ওয়ার্ক, এক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার, হ্যাজ বিন ফিনিশড। 3 নম্বর পয়েন্ট, লস্ট এক্ষেত্রে ভার্ব নয়, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যে কারণে এর আগে আমাদের লিঙ্কিং ভার্ব দরকার। তাহলে 2/3 of the money অর্থাৎ ভগ্নাংশের পরে মানে আনকাউন্টেবল নাউন, আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ অথবা ওয়াজ। এখানে হ্যাজ হবে না, কারণ লস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, তো সেক্ষেত্রে হ্যাভ ভার্ব বসবে না, বি ভার্ব লাগবে। অর্থাৎ এখানে যদি হ্যাজ লস্ট ব্যবহার করা হতো তাহলেও বাক্যটি ভুল হতো, কারণ 2/3 of the money এখানে অ্যাকশন রিসিভার। এবারে আমরা হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বই থেকে একটা উদাহরণ দেখিনি। উদাহরণটি সেকশন 111 থেকে। এখানে বলা আছে, দ্য শিপ উইথ ইটস ক্রু ওয়াজ লস্ট, অর্থাৎ ভার্ব সিঙ্গুলার। এখানে লস্ট মানে হচ্ছে নিখোঁজ বা হারিয়ে গেছে এমন, তাহলে এখানে লস্ট অ্যাডজেক্টিভ, তাই লিঙ্কিং ভার্ব ওয়াজ ব্যবহৃত হয়েছে। এবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের একটি প্রশ্ন দেখব। প্রশ্নটি হচ্ছে, দ্য শিপ উইথ অল ইটস ক্রু ড্যাশ লস্ট আফটার দ্য টেরিবল স্টর্ম। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ, এখানে হ্যাজ হবে না, ওয়ার হবে না, কারণ এখানে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে শিপ। এই প্রিপোজিশনাল ফ্রেজটি ভার্বের উপরে কোনো প্রভাব ফেলবে না, এ কারণে আমাদের ভার্ব হবে দ্য শিপ অনুসারে সিঙ্গুলার অর্থাৎ ওয়াজ। হ্যাজ হবে না, কারণ এখানে লস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অর্থাৎ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ঝড়ের পরে জাহাজটি তার নাবিক সহ নিখোঁজ ছিল।
তাহলে আশা করি এই পয়েন্টটা থেকে আমরা তিনটা বিষয় শিখলাম। প্রথমত মানে আনকাউন্টেবল নাউন, ভগ্নাংশের ক্ষেত্রে অপের পরে সিঙ্গুলার নাউন আনকাউন্টেবল নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। পয়েন্ট নাম্বার 3, লস্ট অ্যাডজেক্টিভ হয়, এর আগে আমাদের লিঙ্কিং ভার্ব লাগে, সেক্ষেত্রে বি ভার্ব বসতে পারে, হ্যাভ ভার্ব বসবে না। হ্যাভ ভার্ব বসতে পারে যদি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এমন হয় তাহলে। এবারে আমরা অপশন বি তে সঠিক উত্তর ছিল, এটা বুঝে পড়ার সুবিধাটা কি সেটা আমরা দেখিনি। আই এম সিনিয়র টু ইউ বাই 3 years, অর্থাৎ আমি তোমার চেয়ে 3 বছরের বড়। এই জাতীয় দুটো প্রশ্ন এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রথম প্রশ্নটি জন ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 4 years, প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় জি ইউনিট 2016-17 এসেছিল। পরের প্রশ্ন তৌফিক ইজ সিনিয়র ড্যাশ মি ড্যাশ 3 years, প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে 2018-19 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো এখানে আমরা বুঝতেই পারতেছি সঠিক উত্তর হবে টু বাই, কারণ সিনিয়রের পরে টু বসে, ল্যাটিন কম্পারেটিভ গুলোর পরে টু বসে, আর যে ব্যবধান, এই ব্যবধান সময় ব্যবধানের আগে বাই বসে, সেটা বাই মান্থস হোক, বাই ডেজ হোক, বাই ইয়ার্স হোক, অর্থাৎ বাই 7 days, বাই 7 months, বাই 7 years, যেটাই হোক সময়ের আগে এক্ষেত্রে বাই বসবে। এবারে আমরা আরো একটি প্রশ্ন দেখিনি, চুজ দ্য রাইট সেন্টেন্স, প্রশ্নটি সার্কেল অ্যাডজুটেন্ট 2005 সালে পরীক্ষায় এসেছিল। অপশন এ হি ইজ সিনিয়র দেন মি ফর 5 years, অপশন বি হি ইজ সিনিয়র টু মি ফর 5 years, অপশন সি he is senior from me for 5 years, অপশন ডি he is senior at me for 5 years। প্রকৃতপক্ষে চারটি অপশনের মধ্যে কোনোটি একদম সঠিক উত্তর নয়। অপশন বি তে হি ইজ সিনিয়র টু মি এ পর্যন্ত সঠিক আছে, কিন্তু ফর 5 years এই অংশটুকু ভুল, এখানে ফরের স্থলে বাই হবে, ফরের স্থলে বাই হবে। প্রশ্নকর্তা হয়তো প্রশ্ন ঠিকই সেট করেছিলেন, কিন্তু যিনি কম্পোজ করেছেন তিনি প্রথম লাইনটা কপি করে পরবর্তীতে পেস্ট করেছেন, সেক্ষেত্রে তিনি দেনের স্থলে টু বসিয়েছিলেন কিন্তু ফরের স্থলে বাই বসাতে ভুলে গিয়েছিলেন, এমনটা হয়ে থাকতে পারে। তাহলে আমরা আগে যা বললাম আবারও দেখিনি, যেমন সে আমার চেয়ে 5 ইঞ্চি লম্বা, তাহলে কি হবে হি ইজ টলার দেন মি বাই 5 inches। যেমন আমি 5 মিনিটের ব্যবধানে বা 5 মিনিটের জন্য ট্রেনটা মিস করলাম, তাহলে আবার আই মিস দ্য ট্রেন বাই 5 minutes, অর্থাৎ যে ব্যবধানটা আছে এই ব্যবধানের ক্ষেত্রে প্রিপোজিশন বাই ব্যবহার করতে হবে। তাহলে অপশন বি কে বিশ্লেষণ করে পড়ার ফলে আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারলাম। এবারে আমরা অপশন সি বিশ্লেষণ করব। অপশন সি তে ছিল হুম ডু ইউ থিঙ্ক আই অ্যাম, এক্ষেত্রে হুমের স্থলে হু হবে। এখন আমরা জানবো কেন হু হবে। মনে রাখবেন বাক্যে সাবজেক্টের প্রয়োজন হলে হু ব্যবহার করতে হবে, আর অবজেক্টের প্রয়োজন হলে হুম ব্যবহার করতে হবে। তো আমরা জানি কোন ক্ষেত্রগুলোতে প্রোনাউনের সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে, আর কোন ক্ষেত্রগুলোতে ভার্ব এবং প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। এবারে আমরা আরো ভালোভাবে দেখিনি। ডু ইউ থিঙ্ক এইটা একটা ক্লজ, এই বাক্যে আমাদের কি দরকার, আই অ্যাম। তো বাক্যটি অসম্পূর্ণ আছে, এখানে বি ভার্বের পরে আমরা জানি সাবজেক্টিভ বা নমিনেটিভ প্রোনাউন লাগে, তো সেক্ষেত্রে বাক্যে হু দরকার। আর এই বাক্যটি যখন সাজিয়ে নেওয়া হয়েছে ডু অক্সিলারি ভার্বটা এসেছে ইউ সাবজেক্ট হওয়ার কারণে, অর্থাৎ ডু ইউ থিঙ্ক এর মানে হচ্ছে ইন ইউর অপিনিয়ন, হু অ্যাম আই আমি কে, যখন এটাকে সাজিয়ে লিখতেছি তখন হয়ে যাচ্ছে হু ডু ইউ থিঙ্ক আই অ্যাম। বাক্যটির অর্থ হচ্ছে তোমার কি মনে হয় বা তোমার মতে আমি কে। আমরা পরের বাক্যটি দেখি, এখানে আছে ডু ইউ থিঙ্ক, এই বাক্যে উইল উইন দ্য ইলেকশন অর ম্যাচ, তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি উইলের সাবজেক্ট দরকার, যে কারণে এখানে হু বসবে। ডু ইউ থিঙ্ক মানে ইন ইউর অপিনিয়ন, অর্থাৎ তুমি কি মনে করো বা তোমার মতে, তাহলে হু ডু ইউ থিঙ্ক উইল উইন দ্য ইলেকশন অর ম্যাচ, অর্থাৎ তোমার মতে বা তোমার কি মনে হয় নির্বাচনে কে জিতবে বা ম্যাচটা কে জিতবে। আমরা আরো একটি বাক্য দেখিনি, হু দে ওয়ার আই রিয়েলি ক্যানট স্পেসিফাই, তো এক্ষেত্রে আসলে বাক্যটি এমন এইভাবে আই রিয়েলি ক্যানট স্পেসিফাই হু দে ওয়ার, এখানে হু বসেছে রিলেটিভ প্রোনাউন হিসেবে। আর আমরা জানি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসলে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব বসবে, অর্থাৎ আই রিয়েলি ক্যান নট স্পেসিফাই হু দে ওয়ার, কিন্তু এক্ষেত্রে হু দে ওয়ারকে আগে লেখা হয়েছে, তারপরে লেখা হয়েছে আই রিয়েলি ক্যান নট স্পেসিফাই। এবারে পরের উদাহরণ দেখা যাক, হু ডু ইউ সে অর থিঙ্ক ওয়াজ দেয়ার, তো আমরা একইভাবে ডু ইউ থিঙ্ক বা ডু ইউ সেটাকে আলাদা রাখি, তাহলে এই বাক্যে ওয়াজ দেয়ার, ওয়াজের সাবজেক্ট দরকার, এ কারণে হু বসেছে। আমরা পরে আরো একটা উদাহরণ দেখি, ডু ইউ নো, তাহলে ইউ নো আই অ্যাম, এই যে আই অ্যাম হু বা হু অ্যাম আই, এখানে বি ভার্বের পরে আসলে ওয়ার্ড দরকার, তো আমরা জানি বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, এ কারণে হু হবে। অর্থাৎ বাক্যের শেষে বি ভার্ব থাকলে আমাদেরকে হু ব্যবহার করতে হবে।
একইভাবে ডু ইউ নো হি ইজ, তাহলে হু হবে, হু হি ইজ। ডু ইউ নো দে আর, তখনও হু হবে, হু দে আর। পরের উদাহরণে আসা যাক, হু ডু ইউ বিলিভ হিম টু বি, এখানেও টু বি দিয়ে শেষ হয়েছে, তাই সাবজেক্টিভ প্রোনাউন দরকার, এ কারণে হু বসেছে। পরের উদাহরণ আমরা দেখি, হুম ডু ইউ উইশ টু সি, তো বাক্যটি শেষ হয়েছে, সি এর অবজেক্ট দরকার ছিল, যে আপনি কার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন বা কাকে দেখার ইচ্ছা করেন, তো সি এর অবজেক্ট দরকার, এই কারণে শুরুতে হুম বসেছে, অর্থাৎ বাক্যটিতে অবজেক্ট প্রয়োজন। পরের উদাহরণে আসা যাক, হুম ডু ইউ থিঙ্ক দ্য চিলড্রেন লাভ মোস্ট, তো এক্ষেত্রে ডু ইউ থিঙ্ক এই ক্লজটা বাদ দিলে পরের ক্লজটি হচ্ছে দ্য চিলড্রেন লাভ, এখানে লাভের পরে অবজেক্ট দরকার, অর্থাৎ বাচ্চারা কাকে বেশি ভালোবাসে। এটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে এমন হবে, হুম ডু দ্য চিলড্রেন লাভ মোস্ট, অর্থাৎ বাচ্চারা কাকে বেশি ভালোবাসে। এখানে লাভের অবজেক্ট প্রয়োজন, বাক্যটিতে লাভের অবজেক্ট মিসিং, বাক্যটিতে লাভের অবজেক্ট দরকার, এ কারণে হুম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এক ক্লজ এবং দুই ক্লজ বিশিষ্ট বাক্যে কখন হু হবে আর কখন হুম হবে। এই অংশটি এভাবেও আসে, আমরা পরবর্তীতে দেখব। হু ডু ইউ থিঙ্ক হি ইজ, হু ডু ইউ থিঙ্ক শি ইজ। পরের উদাহরণটি হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ের 135 নম্বর সেকশনের মধ্যে আছে। এবারে আমরা দেখব অপশন সি অনুসারে কোন বাক্যটি শুদ্ধ। প্রাথমিক সহকারী শিক্ষক ধানসিঁড়ি 2008 সালে পরীক্ষায় এসেছিল। এক্ষেত্রে শুদ্ধ বাক্য ছিল হু ডু ইউ থিঙ্ক হি ইজ। যাক, এই প্রশ্নটি আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব, সাথে থাকুন, অপেক্ষায় থাকুন। তাহলে আমরা বুঝতে পারছি প্রশ্নের অপশন বিশ্লেষণ করে পড়ার সুবিধা বা উপকারিতা কতটা। এবারে আমরা অপশন ডি কে অ্যানালাইজ করব। এখানে প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে আছে, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্সে হবে। আমরা জানি সাধারণত প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্সে হয়। তো এক্ষেত্রে সুন্দর একটা নিয়ম আছে, ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে সাবঅর্ডিনেট ক্লজে উড বসে, অর্থাৎ সঠিক হবে হি থট ইট উড রেইন, অর্থাৎ সে ভেবেছিল বৃষ্টি হবে বা বৃষ্টি আসবে। এবারে আমরা দেখিনি অপশন ডি অনুসারে কোন প্রশ্ন এসেছিল। চুজ দ্য রাইট সেন্টেন্স। প্রশ্নটি এসেছিল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সুপারভাইজার 2015 সালের নিয়োগ পরীক্ষায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের 2009-10 ভর্তি পরীক্ষায়। তাহলে এই প্রশ্নের অপশন এ হি থট ইট ইজ রেইনিং, অপশন বি হি থট উইল বি রেইনিং, অপশন সি হি থট ইট উইল রেইন, অপশন ডি হি থট ইট উড রেইন। এটাই সঠিক উত্তর, অর্থাৎ সে ভেবেছিল বৃষ্টি আসবে। তাহলে এখানে মূল বিষয় হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে সাবঅর্ডিনেট ক্লজে উড বসে। যেমন অর্থাৎ আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার আমার দেখা হবে। আই নেভার থট আই উড সি ইউ এগেন, অর্থাৎ আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার আমার দেখা হবে। উই থট দ্যাট হি উড গেট দ্য জব, অর্থাৎ আমরা ভেবেছিলাম সে চাকরিটা পাবে। এক্ষেত্রে থটের পরে দ্যাট অপশনাল, ব্যবহার করতেও পারেন নাও পারেন, অর্থাৎ দ্যাট ব্যবহার করতেও পারেন নাও পারেন, তবে স্পোকেনে দ্যাট ব্যবহৃত হয় না বললেই চলে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা প্রশ্নের অপশনগুলো বিশ্লেষণ করলে কতটা উপকার পাওয়া যায় বা কতটা ভালোভাবে শেখা যায়, জানা যায়, বোঝা যায় এবং কতটা কার্যকরী হতে পারে। এবারে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রশ্নটি হচ্ছে কোন বাক্যটি শুদ্ধ। এই প্রশ্নটি প্রাথমিক সহকারী শিক্ষক ধানসিঁড়ি 2008 সালের পরীক্ষায় এসেছিল। প্রশ্নটির অপশন এ she was taller than either of her 5 sisters, option B I was the man whom they thought was dead, option C who do you think he is, option D either of the scholars have done well। আমরা আগের আলোচনা থেকে যা জেনেছি তা থেকে আমরা বুঝতে পারতেছি এখানে সঠিক উত্তর হচ্ছে who do you think he is। তাহলে অন্যগুলো কেন ভুল এগুলো আমরা দেখিনি। অপশন এ তে she was taller than either of her 5 sisters, এখানে either এর স্থলে anyone হবে। অপশন বি তে I was the man whom they thought was dead, এখানে whom এর স্থলে who হবে, অথবা যদি আপনারা was কে বাদ দিয়ে দেন তাহলে whom ই থাকবে, সেক্ষেত্রে was বাদ দিতে হচ্ছে। আর যদি was কে রেখে দেন তাহলে whom এর স্থলে who করতে হবে। অপশন ডি either of the scholars, আমরা জানি either of, neither of, each of এদের পরে প্লুরাল নাউন বসে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়, এজন্য এখানে হ্যাজ হবে। এই প্রশ্নটি প্রশ্নকর্তা কপি করেছিলেন হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিন এই বই থেকে, সেকশন 133, 134 এবং 135 এই সেকশনগুলোতে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলোর মধ্যে থেকে একটি উদাহরণ কপি করে প্রশ্নকর্তা এই প্রশ্নটি তৈরি করেছিলেন। এবারে আমরা আরো ভালোভাবে কারেকশন দেখে নিই। প্রশ্নটির কারেকশন হচ্ছে অপশন এ তে she was taller than anyone of her 5 sisters, অপশন বি তে I was the man who they thought was dead, অথবা
আই ওয়াজ দ্য ম্যান হুম দে থট ডেড। অপশন সিটা সঠিক। হু ডু ইউ থিঙ্ক ইজ, অপশন ডি তে দুই ভাবে হতে পারে, আইদার অফ দ্য স্কলার্স হ্যাজ ডান ওয়েল অথবা ইচ অফ দ্য স্কলার্স হ্যাজ ডান ওয়েল। তো হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের বইয়ে মূল উদাহরণে ইসি ছিল। এবারে আমরা এই প্রশ্নের চারটি অপশন বিশ্লেষণ দেখব। বি নাম্বার অপশনে একটা নিয়ম আমাদের জেনে রাখা দরকার। বাক্যটি যদি 3 ক্লজ বিশিষ্ট হয় তাহলে বাক্যের মাঝে যে সাবজেক্ট প্লাস বিলিভ, কনসিডার, ডিটারমিন, নো, সে, থিঙ্ক বিশিষ্ট যে ক্লজটা আছে সেটাকে বাদ দিতে হবে। দেওয়ার পরে যদি সাবজেক্টের দরকার হয় তাহলে হু ব্যবহার করতে হবে, অবজেক্টের প্রয়োজন হলে হুম ব্যবহার করতে হবে। এবারে আমরা 3 ক্লজ বিশিষ্ট বাক্যে হু হুমের ব্যবহার দেখব। তো আগেই বলে আসলাম, যদি বাক্যটি 3 ক্লজ বিশিষ্ট হয় সেক্ষেত্রে বাক্যের মাঝে সাবজেক্ট প্লাস কনসিডার, ডিটারমিন, সে, নো, থিঙ্ক এই ক্লজগুলোকে বাদ দিতে হবে। দেওয়ার পরে যদি সাবজেক্টের দরকার হয় তাহলে হু, আর যদি সাবজেক্টের প্রয়োজন না হয় তাহলে হুম হবে। তাহলে এখানে আমরা দে ডিটারমিন বাদ দিই, তাহলে শুড বি দ্য মেয়র, অর্থাৎ ইটন ইজ দ্য ম্যান, দে ডিটারমিনটা বাদ দিয়ে দেন, তাহলে এরপরে ভার্ব আছে শুড বি দ্য মেয়র, তাহলে এখানে আমাদের দরকার হু। পরের উদাহরণ দেয়ার আর সাম, আই থিংকে বাদ দিয়ে দেন, তাহলে পরে কি আছে আর ক্লেভার, তাহলে গ্যাপে হু বসবে। পরের উদাহরণ দেয়ার আর মেনি, উই নো, এখন উই নো বিশিষ্ট ক্লজ হচ্ছে উই নো কোয়াইট ওয়েল, এটা বাদ দিই, তাহলে আছে আর অনেস্ট, তাহলে আর অনেস্ট, আর হচ্ছে ভার্ব, আমাদের লাগবে সাবজেক্ট, তাহলে হু বসবে, অর্থাৎ হবে দেয়ার আর মেনি হু উই নো কোয়াইট ওয়েল আর অনেস্ট। পরের উদাহরণ রনি ইজ আ ম্যান ড্যাশ আই নো, আই নো কে বাদ দিলে আছে ইজ ট্রাস্ট ওয়ার্থি, তো এক্ষেত্রে আমাদের সাবজেক্ট দরকার, এ কারণে গ্যাপে বসবে হু। এবারে আসা যাক পরের উদাহরণ দেয়ার পিপল, এক্ষেত্রে দেখেন ইট ওয়াজ নট অ্যাডভাইজেবল টু এক্সাইট, এই বাক্যে এক্সাইটের পরে অবজেক্ট দরকার, এ কারণে এখানে হুম বসবে। দুটো নাউন বা প্রোনাউন থাকে তাহলে মাঝখানে অবশ্যই হুম বসবে যদি বাক্যটির শেষে কোনো প্রেপোজিশন থাকে অথবা ভার্বের অবজেক্টের প্রয়োজন হয়। যেমন ইট ওয়াজ আই শি ওয়ান্টেড টু সিং টু, এখানে শেষে প্রেপোজিশন আছে, এ কারণে দুটো প্রোনাউনের মাঝে অবশ্যই আমাদেরকে হুম ব্যবহার করতে হবে। এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখা উচিত, এটা ফর্মাল স্টাইল অর্থাৎ রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য, পরীক্ষায় এই নিয়মটা অনুসরণ করবেন, কিন্তু যখন কথা বলবেন স্পোকেনের ক্ষেত্রে হুমের ব্যবহার নেই বললেই চলে, সব ক্ষেত্রেই হু ব্যবহার হয়, স্পোকেনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন ডু ইউ নো হু ইউ আর স্পিকিং টু বা হু ইউ আর টকিং টু, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনাকে উত্তর করতে হবে এইভাবে ডু ইউ নো হুম ইউ আর স্পিকিং অর টকিং টু, অথবা ডু ইউ নো হুম দ্য হাউস বিলংস টু, এটা ফর্মাল। আর স্পোকেনের ক্ষেত্রে আপনি বলতে পারেন ডু ইউ নো হু দ্য হাউস বিলংস টু, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে প্রশ্নকর্তারা অনেক ক্ষেত্রে প্রশ্নে ইনফর্মাল ইংরেজি প্রয়োগ করেন। পরের উদাহরণটা আমরা দেখে নিই, হি ইজ দ্য ম্যান দেশে, এখানে দেশে মানে কিছু লোকে বলে, দ্য পুলিশ অ্যারেস্টেড, তো এখানে অ্যারেস্টেড হুম, কাকে গ্রেপ্তার করেছিল, ভার্বের অবজেক্ট দরকার, এ কারণে গ্যাপে হুম হবে। আরো একটা উদাহরণ আই স দ্য ম্যান দে থট ওয়াজ ডেড, আমরা আগে এমন একটা উদাহরণ দেখে এসেছি, তো এক্ষেত্রে দে থট এর পরে ভার্ব আছে, তাহলে আমাদের এখানে সাবজেক্ট দরকার অর্থাৎ হু হবে। এই বাক্যটি থেকে যদি আমরা পরের ভার্বটি উঠিয়ে দিই অর্থাৎ ওয়াজকে উঠিয়ে দিই তাহলে হবে আই স দ্য ম্যান দে থট ডেড, তাহলে এখানে আমাদের থটের অবজেক্ট দরকার, এ কারণে গ্যাপে বসবে হুম। শেষ উদাহরণ আরো একটি উদাহরণ দ্য স্টুডেন্টস কমার পরে দেখেন ইউ থট সো হাইলি অফ, এখানে হ্যাজ ফেইল্ড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, এখানে আমরা বুঝতে পারতেছি দ্য স্টুডেন্ট হ্যাজ ফেইল্ড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, এখানে কোনো সমস্যা নেই, আমাদের দেখতে হবে ইউ থট অফ, তো অফ এর পরে আমাদের অবজেক্ট দরকার, যে কারণে গ্যাপে হবে হোম, অর্থাৎ দ্য স্টুডেন্ট whom you thought so highly of has failed to win the first prize। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ক্ষেত্রে হু ব্যবহার হবে আর কোন ক্ষেত্রে হুম ব্যবহার হবে, এটা নিয়ে আর আপনাদের সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। এবারে আমরা দেখে নিই কারেকশন ভালোভাবে পড়ার সুবিধা কি। আগের প্রশ্নটি আমরা আবারও দেখে আসি, she was taller than either of her 5 sisters, আমরা কারেকশনে পড়েছিলাম আইদার এর স্থলে anyone হবে। এই লাইনটি থেকে একটা প্রশ্ন সেট করা হয়েছে, প্রশ্নটি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড ট্রেনিং অফিসার 2018, মৎস্য অধিদপ্তরের হিসাব রক্ষক 2018, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী 2019, তিনটি পরীক্ষায় এসেছে। প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এ ডিনা ইজ taller than each of her 4 sisters, অপশন বি ডিনা ইজ taller than all of her 4 sisters, অপশন সি ডিনা ইজ taller than either of her 4 sisters, অপশন ডি ডিনা ইজ taller than any one of her 4 sisters। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ডিনা ইজ taller than any one of her 4 sisters, অর্থাৎ কম্প্যারিজনের ক্ষেত্রে
দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে দেন এর পরে এনিওয়ান বসে। এই প্রশ্নটি যে বই থেকে লাইন কপি করে সেট করা হয়েছে সেক্ষেত্রে সামান্য পরিবর্তন করা হয়েছে, 5 এর স্থলে 4 দেওয়া হয়েছে। বইটি হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার রেন অ্যান্ড মার্টিনের সেকশন 133। সেখানে বলা আছে এনিওয়ান শুড বি ইউজড when more than 2 persons or things are spoken of, as she was taller than anyone, not either of her 5 sisters। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন একটা প্রশ্ন বিশ্লেষণ করে পড়লে আপনাদের কতটা উপকার বা সুবিধা হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই শেয়ার দিয়ে অন্যদেরকে শেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাস্টার পড়ুন, সাথে থাকুন।